শশী, দর্শক আপনারা জানেন গতকালই রোহিঙ্গারা ১,৬৪২ জন গিয়েছেন ভাসানচরে। সুপরিসর বাসস্থান, স্বাস্থ্যসম্মত ব্যবস্থা আর দৃষ্টিনন্দন পরিবেশ। ভাসানচরে শুরু হয়েছে রোহিঙ্গাদের নতুন এক মানবিক জীবন। আমাদের বিশেষ প্রতিনিধি মুন্নি সাহা তাদের সঙ্গে আছেন, জানাচ্ছেন সেখান থেকে খবর। মুন্নি, আপনি তো জনে জনে রোহিঙ্গাদের কাছে গিয়েছেন, তাদের নতুন মানবিক জীবনের গল্প আমাদেরকে শুনিয়েছেন। এক অপার প্রাকৃতিক সৌন্দর্যের আধারও তো এই ভাসানচর। নিশ্চয়ই জীবন সেখানে বৈচিত্র্যময়। আরো জানতে চাই আপনার কাছে। ভাসানচরে আসলে মহিষের খবর দিয়ে আজকে খবরটা শুরু হোক, কারণ এতক্ষণ ধরে আমরা রোহিঙ্গারা যারা এসেছেন তাদের খবর, তাদের সকালটা কেমন, রাতটা কেমন ছিল সেগুলো জেনেছি। পেছনে যদি দেখা যায়, নিশ্চয়ই, আমি জানি না আমার সহকর্মী আপনাদেরকে দেখাতে পারছেন কিনা, আমরা এই ভাসানচরের আগে, একটু আগে আমি বলেছি যে শুরুতে বোধহয় মহিষরা এখানে হাঁটাহাঁটি করা শুরু করেছে। তার তার সঙ্গে একটা দুটো মহিষের সঙ্গে তার মহিষের মালিক, অর্থাৎ রাখালরা, এবং এখন এখানে ৭,০০০ মহিষ। এবং এখানে যে কোনো জায়গায় যখন নাকি আমরা বলি যে অমুক জায়গায় বেড়াতে আসেন, মুক্তাগাছার মন্ডা খাবেন, অমুক জায়গায় ছানা খাবেন, অমুক জায়গায় রসগোল্লা খাবেন, এই ভাসানচরের মানুষ এমন করে নিমন্ত্রণ করেন যে আসেন, মোষের দুধের চা খাবেন। তো এই যে মোষ, অর্থাৎ এই মহিষ, ৭,০০০ মহিষ এখানে চড়ে বেড়ায়। এবং এইখানে তাদের সঙ্গে আরো অনেক তাদেরকে দেখভাল করার যে রাখাল, সেটা নিয়ে তাদের কিন্তু একটা বড় রকমের কর্মযোগ্য। এবং মোষের দুধ এখান থেকে সকালবেলা সন্দ্বীপ এবং হাতিয়াতে চলে যায়। এবং এটা একটা বড় অ্যাক্টিভিটি আসলে, দারুণ ব্যাপার। এবং এই মোষের অনেক গল্প আমি শুনেছি। আমি যেহেতু লাল জামা পরে আছি, এজন্য মোষের সামনে যেতে ভয় পাচ্ছি। এই কথা আমি জিজ্ঞেস করেছিলাম যে মোষ পালে যিনি রিপন ভাই, তাকে জিজ্ঞেস করেছিলাম যে লাল জামা পরলে মোষ আবার রাগ হয়ে, বিরক্ত হয়ে আবার আমাকে গুঁতো দিতে আসবে কিনা। রিপন ভাই, আমি লাল জামা পরে আছি, আমি কিছু করবো নাকি? কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। মহিষ আছে প্রায় ৭,০০০, ৭,৫০০। ৭,৫০০। আপনি কতদিন? আমি মহিষ দেখতেছি প্রায় ২০০৩ সাল থেকে মহিষ দেখতেছি। এখানে আসছি প্রায় ৬-৭ বছর। স্বর্ণদ্বীপ ছিলাম, তারপরে যাই ছিলাম আমাদের একটা সরবাসার বলি একটা দ্বীপ ছিল, ওইখানে ছিলাম। ওইখান থেকে আমার মানে মহিষ বাতানি শুরু, রাখালগিরি শুরু। আপনার নিজের কতগুলো? আমার নিজের প্রায় ২৫টা মহিষ আছে। আর ২৫টার নাম রাখছি, এই আবার ডঙ্গি রাখছি, তারপরে যাই বাঁশিটা রাখছি, ঝিলিক মেলা রাখছি, তারপরে যাই কুবরাজ রাখছি, তারপরে ওরিং মেলা রাখছি। এক একজন এক একটার এক একটা নাম রাখছিলাম আর কি। আমি শুনলাম এখানে যে মোষ দেখায়, একটা একটা মোষের নাম সম্প্রতি নাম রাখা হয়েছে করোনা। তো করোনা, এই করোনা নামের মহিষটা কার? এখানে কি আপনার? আপনার? আচ্ছা, আমি জানতাম না। এই করোনা নামের মহিষ রাখছেন, কারণ করোনা রাখছেন কেন? এটা আমাদের মহিষের নাম, অনেক মানে প্রায় মহিষের নাম আছে। ধরেন আমার কোম্পানির মহিষের নাম একটার নাম আছে করোনা, আরেক কোম্পানি রাখছে আরেকটার নাম করোনা। এভাবে করোনা তো এখন একটা ভাইরাসের নাম, সেই ভাইরাসের নামে আগে ছিল, আগ থেকে মানে নামটা আমরা ইয়ে করছিলাম আর কি। আচ্ছা, তো সেটা তো করোনা। তো তো এটা এখন তো আমরা এটাকে করোনা বলতে, আপনি কি করোনা না করোনা? করোনা, করোনা, করোনা। করোনা। যখন তার বাচ্চা হবে, তখন বাচ্চাটা বাড়লে তখন মানে ডাক দিলে সে আসবো। এটা একটা ইন্টারেস্টিং ইয়ে যে ডাকলে, আসলে নাম ধরে ডাকলে সেই মোষ তার যে মালিক, তার যে রাখাল, তার কাছে আসে। তো সেই আশা মানে হলো যে যখন তখন, এখন কেন ডাকছি না বা এখন ডাকলে কেন আসছে না, সেটা আপনাদের মনে প্রশ্ন হতেই পারে। আসলে বাচ্চাটা, মানে যেই মোষ দুধ দেয়, সেই মোষের বাচ্চাটা প্রথমে তার মালিক বেঁধে রাখে। তো বেঁধে রাখে, যদি ডাকে, তাহলে মায়ের নাম ধরে যদি ডাকে, তখন তারা চলে আসে। এখন আমরা দেখতে পাচ্ছি যে বাচ্চা তার মায়ের সঙ্গেই আছে, তারা ছাড়া আছে, মায়ের সঙ্গে ছাড়া আছে। সুতরাং এখন এই ব্যাপারটি দেখানো অসম্ভব হবে। তবে যারা এই ভাসানচরে আসতে চান, দেখতে চান এই মোষের সঙ্গে তাদের যে এই জীবনযাপন,
এবং এই করোনা, রঙ্গি, ঢঙ্গি, বঙ্গি, ববিতা, শাবানা, অনেক অনেক নাম আছে। তো পূর্ণিমা, ময়ূরী, ও সব নায়িকাদের নামে মোষের নাম। ফারুক ভাই, আপনার কতগুলো আছে? আমার মেশিন নেই, আমি কোম্পানির চাকরি করি। আমার কোম্পানি থেকে 180টার মতো মহিষ আছে। আমার কোম্পানি হলো নোয়াখালী, সুবর্ণচর তার বাড়ি। আর উনি থাকে মাইজদিতে, নোয়াখালী। কি কোম্পানি আপনার? আমার কোম্পানি ওনার থেকে বিশাল অন্য কোনো বা প্রজেক্ট নেই। আছে শুধু একটাই, নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যে কলেজ, প্রযুক্তি ইউনিভার্সিটির ওইখানে ওনার একটা এই ঘুরে মহিষের মতো গরুর একটা ফার্ম আছে। গরু, মুরগি, তারপরে মাছ। উনি ওই শ্বাসগুলা করে বিসমিল্লাহ এগ্রো এখানে আছে আমাদের নোয়াখালী গেটের থেকে 200 ফুট দক্ষিণ সাইডে আমার কোম্পানির ওই খামারটা। তাহলে ওনারা এইখানে আপনার কোম্পানির কতগুলো মহিষ? আমার কোম্পানির 180টার মতো মহিষ আছে। এই মহিষের দুধ তারপরে কি? এই মহিষের দুধ আমরা যখন দুধ দোয়াই সকালবেলা, আমাদের নোয়াখালী থেকে ট্রলার আসে প্রতিদৈনিক। ব্যাপারী আছে, ওই ব্যাপারী দুধগুলো নোয়াখালী নিয়ে যায়। নোয়াখালী নিয়ে যে কেউ হয়তো মিষ্টি বানায়, কেউ ছানা বানায়, কেউ দধি বসায়। আমাদের নোয়াখালীর টক দধি খাইছেন কিনা সেটা আমি জানি না, তবে যদি খেয়ে থাকেন হয়তো অবশ্যই মজা। সেটা আমি আপনারা খাইছেন কিনা জানি না। দুধের একটা কেমন গন্ধ থাকে একটু? না না, গন্ধ আপনি এটা স্বাভাবিক, একটা জিনিসের বাস আছে। আপনি যদি একটা ফল খান, ওই ফলটারও একটা ঘ্রাণ আছে। ঘ্রাণটা যদি না থাকে ওই ফলটা সুস্বাদু হবে কি করে? তার মানে মহিষের দুধের যে গন্ধটা, ওইটা একটা সুস্বাদু, ওইটারই একটা আলাদা বৈচিত্র্য। এইভাবেই কিন্তু ওনারা এবং গতকাল থেকে আমরা এইখানে ভাষাঞ্চরে নামার পর থেকেই এখানকার মানুষ, খুব অল্প মানুষ এই এলাকায় যারা কাজ করেন, বেশিরভাগই এই মোষ পালনের সাথেই আছেন। তো যাদের সঙ্গে দেখা হয়েছে, বলেছেন যে রাতে বাজারে আসেন মোষের দুধ। বাংলাদেশের স্বাদ প্রিয় মানুষ, অনেকে ভোজন রসিক মানুষ আছেন যারা একটু চায়ের স্বাদটা একটু অন্যভাবে নিতে চান, তাদের জন্য এখানে ভাষাঞ্চরে একটু একেবারে আলাদা ফ্লেভার, আলাদা স্বাদের মোষের দুধের চা। আর এই মোষের বাথান যে কোনো জায়গায় আমরা ঘুরতে যাই, বেড়াতে চাই, এরকম বাথানে 7,000 মোষ ভোর থেকে এই বেলা ওঠা পর্যন্ত, 11টা 12টা পর্যন্ত তারা, এই বেলা ওঠা পর্যন্ত 11টা 12টা পর্যন্ত তারা থাকে, চড়ে বেড়ায়। তাদের সঙ্গে থাকা, দেখা, তাদের জীবন দেখা এবং একটা অন্য রকমের বেড়ানোর ব্যাপার হতে পারে। এখন যে রোহিঙ্গারা আসছে, তারাও তো এখন এই এক ধরনের কাজটা চাইবে। আপনারা কি তাদের নিবেন, শিখাই নিবেন বা কিছু এরকম? একটু শুনে। যেমন এখানে আমরা যে রাখাল গুলো আছি, অনেক রাখাল নামিও যেতে পারে। আমরা মোষ রাখাল খুঁজি পাওয়া হলেও অনেক কঠিন ব্যবস্থা। এখন এখানে যদি ওনারা চাকরি করে, আমরা চাকরি দিতে পারবো। নিম্মিরান আমরা 50-60টা 100টার আমরা চাকরি দিতে পারবো। এখানে মাসানচরে মোষ চড়ার জন্য গরু। আপনি কয়জনকে চাকরি দিতে পারবেন? আমি 5 জনকে চাকরি দিতে পারবো। কিরকম বেতন? বছরে যখন ওনারা যখন নতুন, ওনাদেরকে ট্রেনিং দিতে হবে, তখন বেতন হবে 50,000 60,000 টাকা এক বছরে। আর যখন অলরেডি অল ট্রেডিং দিয়ে যেতে হলে, যেমন মোষের একটা কোনো সমস্যা হলে, অসুখ হলে, বিসুখ হলে যখন ট্রিটমেন্ট করতে পারবে ডাক্তারের মতন, তখন ওনার বেতন হয়ে যাবে 1 লক্ষ টাকা, 1,10,000 টাকা, 20,000 টাকা। মোষের ডাক্তার কে আছে? মানে চিকিৎসা কারা দেয়? আপনারা চিকিৎসায় দেন না? আমি চিকিৎসা করি। তো আপনারা এটা শিখলেন কেমনে? এটা তো একটা বিশেষ মানে ছোট অবস্থা থেকে মোষ চড়াই আমাদের ওস্তাদেরা আমাদেরকে শিখিয়ে নিছে। যারা আমাদের সিনিয়র ছিল, জুনিয়রদেরকে এখন আমরা অলরেডি ট্রেনিং দিয়ে গেছি, এখন আমরা সিনিয়র হয়ে গেছি। এখন আমরা অলরেডি বসের দেখলে বলতে পারি এই বসের কি সমস্যা হতে পারে, কি ইনজেকশন লাগবে। তখন ইনজেকশন আপনারাই দেন? হ্যাঁ জি, আমরাই দিই। আর এই যে মোষ পাগল হয় কেমনে? মোষ পাগল হয়ে যায়। হয় কেন পাগল হয়ে যায়? যখন আমরা বৈশাখ মাসে বৃষ্টি হয়, তখন আমরা জঙ্গলে ছালে দিই। তখন ওই মোষের সাথে কোনো মানুষের সাথে দেখা হয় না। তখন ওই মোষ জঙ্গলে থাকতে থাকতে জঙ্গলি হয়ে যায়। তখন ওইটার থেকে আমরা চৈত্র মাস, তখন ওই মোষগুলা ধরতে না পারি, 2টা থাকে যায়। ওই 2টার যে লগে 2টা যদি বাচ্চা থাকে, ওই বাচ্চাগুলো তখন জঙ্গলি হয়ে যায়। তখন আমাদেরকে আর মানে না। তখন ওগুলো আমরা মোষের সাথে, বাকি সোজা মোষগুলোর সাথে অত্তর করে ধরে নিয়ে আসি। অনেক কষ্ট হয় আর কি। ওটারই বলে পাগল হয়ে যায়। আচ্ছা, আপনার মোষটা তো চলে যাচ্ছে, আমরা একটু আমাদের দর্শকদের একটু বেশি করে একটু মোষ দেখাতে চাই। যদি একটু আপনারা আমাদেরকে
একটু আনেন, অথবা আমরা একটু মোষের কাছে যাই। মানুষ, আপনারা কথা বলেন, আমরা পেছনে কথা বলি। একটু জানাচ্ছি মাশায়েক, কারণ আমাদের এটি নিউজ বাচ্চারাও ভালোবাসে খুব দেখতে, এবং তারা খুব আগ্রহ নিয়ে এই মোষের এই ছবি, এই 7,000 মোষ একটা জায়গায় থাকে, এবং এত কি বলবো, আমরা বলছি মোষ পাগল হয়ে যাওয়ার দৃশ্য। এইসব যেই বুল এবং অক্স, বুল, এগুলার যে রেসিং গুলো বিদেশে দেখে, কিন্তু বাংলাদেশের মোষরা কত চমৎকার করে একটা সুন্দর জায়গায় চড়ে বেড়ায়। তাদের রাখালদেরকে, মানুষের সঙ্গে তাদের বন্ধুত্ব, তাদের বাংলাদেশের সকল নায়িকাদের নামে তাদের নাম, কেউ ববিতা, কেউ শাবানা, কেউ পূর্ণিমা, এরকম আছেন। আর 7,000 মোষেরই 7,000 নাম আছে এখন। করুণা নাম, করুণাকে এখন এই নতুন এই করোনার সময় তার অনেক নাম ডাক হয়েছে, এবং অনেক তাকে ডেকে ডেকে ওই করোনা নামের মহিষটাকে ডেকে অনেকে দেখতে চায় তাদের নিজেদের মধ্যেই। আপনাদের এখানে তো করোনা হয় নাই না? কারণ ইনশাআল্লাহ আমাদের এখানে আল্লাহর রহমত, আমাদের এই ভাষাঞ্চরে করোনা এরকম কোনো আকৃতি আমরা দেখিও নাই এবং কারো থেকে শুনিও নাই। আল্লাহ যে নাও দেয় আমাদের এই ভাষাঞ্চর, করোনার আকৃতি তো আর দেখা যায় না, ওটা জ্বর, কাশি, ঠান্ডা, ওরকম। সেটাই, ওরকম কিছু শুনি নাই বা দেখে ধরাও খাই নাই, বুঝছেন। ধরা খাওয়া মানে কি? যেমন হয়তো একটা জ্বর, সর্দি, কাশি এরকম অনুভব হলে যাও ডাক্তারের কাছে গেলেই তো বুঝে নে, আপনার ডাক্তারের চিকিৎসা করার পরে যদি করোনা ধরা হয় বা ওর আপনার নেগেটিভ হয়ে যায়, তাহলে তো ওকে ইয়াতে রাখবে। কিন্তু আমাদের ভাষাঞ্চলে আমরা বিশেষ করে একজনও কারো পরীক্ষা করতেই যেতে হয় যাওয়া হয়নি, ইনশাল্লাহ যাওয়া লাগা হয়নি, আল্লাহ যেন নাও লাগায়, এইটাই। এখানে তো অনেক সুন্দর ফ্রেশ বাতাস, অনেক সুন্দর আবহাওয়া আপনারা থাকেন। দূষিত মুক্ত, আল্লাহ হ্যাঁ। যেন দূষিত মুক্তই রাখে। আচ্ছা, সেই জন্য এখানে আমরা এখানে যে আমরা তো 60 জন একই সাথে একই ঘরে থাকি। হ্যাঁ, মাস্ক পরার আর কোনো যুক্তি, একসাথে মানে একই পরিবারের মতো আমরা 60 জন বসবাস করি। আচ্ছা আচ্ছা একই খানা খাই, আচ্ছা। একই পাতিলে রান্না করি। আপনাদের পরিবার কোথায়? আমাদের পরিবার গুলো তো যে নোয়াখালীতে। আচ্ছা আচ্ছা আচ্ছা। নোয়াখালীতে, সুবর্ণচর। তো এই প্রজেক্টটা করাতে কি ভালো হয়েছে কিনা, মানে এই যে রোহিঙ্গাদের জন্য, যে রোহিঙ্গা না, আমরা তো এটা আমাদের বাংলাদেশের আশ্রয়ণ প্রকল্প, তো এটা হওয়াতে আপনাদের কিছু একটা নিরাপত্তা হয়েছে আচ্ছা এখানে, যেমন আচ্ছা। আগে তো এখানে ডাকাতির কথা শুনতাম, এখানে কেমন ডাকাতি হতো আগের দিনে? আপনার কেমন, আপনার দাদাদের কাছ থেকে কেমন গল্প শুনছেন? একটু ডাকাতের গল্প বলেন। মহিষ তো দেখলাম, মহিষের গল্প শুনলাম, ডাকাত কেমন ছিল? এক সময়তে ছিল, আমার জন্ম হইবার আগে যে সন্ত্রাসগুলো ছিল, এই সন্ত্রাসগুলো অনেকটা বাগান মানুষের মারধর করতে, অনেকটা বাগান, সরকারি বাগান বিক্রি করে ফেলছে, মারধর করতে, অনেকটা বাগান, সরকারি বাগান বিক্রি করে ফেলছে এক একটা ভূমির কাছে, যেমন ফ্যামিলির কাছে এক একটা জমিন বিক্রি করে দিছে 2-3 হাজার 5,000 টাকা। এখন তো বিক্রি করার, কিন্তু ডাকাত তো ভয়ঙ্কর সন্ত্রাসী, জলদস্যু, এগুলোর গল্প শুনতাম এইসব চরে সেরকম। ছিলই, ঠিক আছে, কিন্তু ছিল এরা তো জলদস্যু থাকতো বনে। যেমন আমরা একটা সাইট নিয়ে ফ্যামিলি বাড়ির মহিলা, মানে আমাদের পরিবার না থাকলে কি হবে, যেমন আমরা একটা সাইট নিয়ে যা ধোলা মানে পরিষ্কার একটা সাইট নিয়ে থাকি, ওইখানে তো জলদস্যু থাকবে না। জলদস্যু যেখানে, সেটা আগে ছিল, আমরা আগে চর বলতে যেটা বুঝতাম, যে বাংলাদেশে এরকম ছোট ছোট চরগুলো, জাসু বাহিনী, বিভিন্ন রকমের বাহিনী আসতে আসলে মানে আমাদেরকে মারধর করতো, মারধর করে চলে যেত। কি কি বাহিনী ছিল? বাসর বাহিনী, জাসু বাহিনী, ফকির বাহিনী, নিজাম বাহিনী, মানে এরা ছিল আর কি। এরা সরকার এগুলা সব সরকার খরচে ফালাই দিছে। শীর্ষ সন্ত্রাসী নোয়াখালীর দক্ষিণ অঞ্চলে বাসার মাঝে ছিল, বাসার মাঝে অনেকের ক্ষতি করছে, আবার প্রায় লোকের ভালো করছে। তারপরেও মানে যে র্যাফে খরচে ফালাই দিছে। তারপরে ছিল নিজামেরও র্যাফে খরচে ফালাইছে। সব সন্ত্রাস এখন মানে খরচে ফালাই দিছে। সন্ত্রাস বলতে এখন সন্ত্রাস মুক্ত, এখন কোনো দ্বীপে সন্ত্রাস নাই। তাহলে তো এখন যাদের গরিব মানুষ, যাদের নাকি বাড়িঘর নাই, অন্য জায়গার মানুষ, তারা এসে যদি এই আশ্রয়ণ প্রকল্পে তো অনেক শান্তিতে থাকতে পারবে। এখানে যদি তাদেরকে অনেকে আশ্রয় দেয় তাইলে আমাদের তো ক্ষতি হতে পারে। আমাদের এই বাংলাদেশের সম্পদগুলো এখান থেকে তাইলে চলে যাইব কই? এখানে জায়গা আছে, ক্ষতি হবে। আপনাদের কি ক্ষতি? আমাদের যদি আমাদের মোষের ক্ষতি হবে, যে এখানে আমাদের
থাকলে মানুষের জায়গায় মানুষ না, থাকবে, তখন তাহলে তো- তো আপনারা তখন- আপনারা তো এখন প্রতিদ্বন্দ্বী হয়ে গেছেন নাকি? না, তখন স্যার তখন যদি এখানে মানুষের চাষাবাদ করে তখন তো আমাদের মোষগুলা ছাড়া থাকতে পারবে না। না, না। তখন এটা তো আমাদের নিশ্চয়ই মোষগুলা এটা একটা তখন- এটা একটা বড় ইস্যু আসলে, যে যদি 7,000 মোষ নিয়ে যেই আমরা আহ, আহ, সবাই গর্ব করছি, যে এটা একটা দেখার মতো সবাই গর্ব করছি যে এটা একটা দেখার মতো জিনিস, কিন্তু এখানে মানুষের বসতি হলে এটি একটা তাদের হ্যাঁ। নিশ্চয়ই একটা চাষাবাদ যৌক্তিক হলে একটা আমাদের- শঙ্কা। এই শঙ্কার মধ্যেই তারা আছেন যে যদি শুরু করে তাহলে মোষের আবাসটা চলে যাবে। এই জায়গাটা বিশেষায়িতই থাকা ভালো, এবং যারা পরিকল্পনা করছেন তাদেরকে আসলে এই মানুষগুলোই একটা চিন্তার খোরাক দিয়েছেন, যে অন্তত এই মহিষ কেন্দ্রিক, গরু মহিষ পালন কেন্দ্রিক ব্যাপারগুলো যেন, উদ্যোগগুলো যেন এখানে রাখা হয়, এবং অনেক মানুষ এসে চাষাবাদ করলে অন্য জায়গার সাথে এটার আলাদা পার্থক্য আর তেমনটা থাকবে না, আর এই গরু মহিষের পালনের বিষয়টি সেটা ক্ষতিগ্রস্ত হবে, সেই শঙ্কাটার কথা তারা বলেছেন। আমরা মাশায়েক আপনার মাধ্যমে আমরা আসলে আমাদের এটি নিউজের যারা অল্প বয়সী, কম বয়সী দর্শক, তাদেরকে মোষ দেখানোর চেষ্টা করেছি, এবং মহিষের বাথানের মধ্যেই আছি। সেই বাথানের ছবি দেখতে দেখতেই আমি স্টুডিওতে আপনার কাছে ফেরত নিতে চাই অন্যান্য খবরের জন্য। অসংখ্য ধন্যবাদ মনীষা, আপনি বৈচিত্র্যময় ভাষাঞ্চরের নান্দনিক একটি রূপ আসলে আপনার মাধ্যমে আমাদের দর্শক দেখতে পারলো। আমরা আবারও নিশ্চয়ই আপনার সঙ্গে যুক্ত হব ভিন্ন রূপে, আবারও আপনি ভাষাঞ্চর এবং সেখানে থাকা মানুষদের তুলে ধরবেন সে প্রত্যাশা।